সকল ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা আশা করি ভালো আছো। দেখো, আমি তোমাদের এর আগে একটি ভিডিওতে বোঝাপড়া কবিতাটা নিয়ে আলোচনা করেছিলাম। রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝাপড়া কবিতা, পুরো কবিতার মিনিং বা অর্থটা আমরা বলেছিলাম, কিন্তু প্রশ্ন উত্তরগুলো আমার ওই ভিডিওতে আলোচনা করা হয়নি। আজকে আমি তোমাদের এই কবিতার বিষয়বস্তুটা সংক্ষেপে একটু বলে নিয়ে প্রশ্ন উত্তরগুলো একটু জানিয়ে দেব। তোমরা তাহলে একটু দেখো। বোঝাপড়া তোমরা তো জানো যে বোঝাপড়া কবিতা রবীন্দ্রনাথের একটি অন্যতম কবিতা। এই কবিতাটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের খনিকা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই কবিতায় কবি সবসময় বলতে চেয়েছেন মানুষের জীবনে চলার পথে বিভিন্ন দ্বন্দ্ব, সংঘাত, ঝড় ঝঞ্ঝা এসেই থাকবে, কিন্তু মানুষের মনকে সেইভাবে তৈরি করতে হবে যাতে সব কিছুর সঙ্গেই সে বোঝাপড়া করে নিতে পারে। সব কিছুর সঙ্গেই মানিয়ে চলতে হবে। জীবনে সুখ দুঃখ এসেই থাকবে, সুখকে গ্রহণ করব, দুঃখকে নয়, এভাবে ভাবলে হবে না। সমস্ত সুখ দুঃখ, ওঠাপড়া, ভালো মন্দ সব কিছুর মধ্যেই পৃথিবীর সৌন্দর্য সুখ অনুভব করতে হবে, সব কিছুর সঙ্গে মানিয়ে চলতে হবে। বোঝাপড়া কবিতায় এই কথাটাই কবি বোঝাতে চেয়েছেন। নিরবিচ্ছিন্ন সুখ বা দুঃখ কোনোটাই জীবনের একমাত্র সত্য নয়, জীবনের পথ মসৃণ নয়, কিন্তু জীবনে এগিয়ে যেতে হলে, বেঁচে থাকতে হলে হাসি কান্না সকল কিছুকেই মেনে নিতে হবে। আনন্দের সঙ্গে দুঃখের, অন্ধকারের সঙ্গে আলোর সামঞ্জস্যেই জীবন হয়ে উঠবে মধুময়, পৃথিবী হয়ে উঠবে আরও সুন্দর। তো এইটাই হচ্ছে এই কবিতার মূল বিষয়বস্তু আমরা বলতে পারি। তো দেখো, আমি আগের দিন তো কবিতাটা পড়েছিলাম এবং অর্থগুলো তোমাদেরকে ব্যাখ্যা করে বলে দিয়েছি। তো আমি আজকে বইয়ের কয়েকটি প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করে দিই। প্রথমেই দেখো, বইতে আছে একটি প্রশ্ন, সেটি সবার চেয়ে শ্রেয়। এখানে কোনটি সবার চেয়ে শ্রেয় বলেছেন? তাহলে আমরা প্রথমে বলি যে রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত বোঝাপড়া কবিতা থেকে আলোচ্য অংশটি গৃহীত হয়েছে। এখানে কবি বলেছেন, ভেসে থাকতে পারো যদি সেইটে সবার চেয়ে শ্রেয়। অর্থাৎ জাহাজ যদি সমুদ্রে যাওয়ার সময়, অনেক সময় সমুদ্রের তলদেশে হঠাৎ করে কোনো পাহাড় বা পাথরে ধাক্কা খেয়ে যেতে পারে। সেটা হয়তো আশার করা হয়নি, তবুও হয়তো সেটা হতে পারে। কিন্তু সেক্ষেত্রে জাহাজ ভেঙে পড়লে বা ডুবে গেলে চলবে না, তখন ভেসে থাকতে হবে, তবেই সেটা সবথেকে ভালো বা সেটাই উচিত। এক্ষেত্রে কবি মানুষের জীবনের সঙ্গে জাহাজের তুলনা করেছেন। কোনো অপ্রত্যাশিত আঘাতে যদি বিচলিত হয়ে না পড়ে, হতাশ না হয়ে আমরা যদি জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারি, জীবনের স্বাভাবিক ছন্দকে যদি রক্ষা করতে পারি, তবে সেইটাকেই কবি বলেছেন ভেসে থাকাটাই কবি সব থেকে ভালো বলে জানিয়েছেন। ঠিক আছে, এরপরে প্রশ্ন দেখো, ঘটনা সামান্য খুবই, কোন ঘটনার কথা বলা হয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতা থেকে এই পংক্তিটি নেওয়া হয়েছে। এখানে হঠাৎ করে আসা জীবনে কোনো আঘাতের কথাকেই বলা হয়েছে। ঘটনা সামান্য মানে ওই একই প্রশ্নের একই উত্তর হবে আগের প্রশ্নটার মতনই। জাহাজ যেমন সমুদ্রের তলদেশে চলতে চলতে হঠাৎ বাধা পেয়ে যায়, কোনো পাথরে বা পাহাড়ে আঘাত পেতে পারে, সেরকম জীবনেও আমরা হয়তো ভাবছি না, কিন্তু হঠাৎ করে সুন্দর মসৃণ জীবনের পথে হঠাৎ কোনো বিপদ এসে গেল, অকস্মাৎ কালো মেঘের একটা ঘন ঘটা দেখা দিল। সেই সময়ে কোনো উদ্বিগ্ন হওয়ার কারণ না থাকলেও বিপদের সম্মুখীন হতে হয়, তবু কিন্তু সেখানে প্রচণ্ডভাবে বিচলিত হলে চলবে না। ঘটনা সামান্য হলেও ঘটনা খুবই সামান্য, এটা ভেবে আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে, জীবনের স্বাভাবিক ছন্দে আমরা যেন এগিয়ে যেতে পারি। এটাই কবি চেয়েছেন বা এটাই কবির কাঙ্ক্ষিত। তারপরে প্রশ্নে কি আছে? তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। এই যে উপরিউক্ত উক্তিটি, এটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বোঝাপড়া নামক কবিতা থেকে গৃহীত হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর বোঝাপড়া কবিতায় বলেছেন, জীবন হাসি কান্না সুখ দুঃখ বিভিন্ন অনুভূতির সমাহার। এখানে নানা বৈচিত্র্য, নানা বৈপরীত্য, কিন্তু তবুও জীবন কিন্তু সুন্দর। পৃথিবীতে মন্দ ভালো দুই আছে, শুধু ভালো বা শুধু মন্দ নিয়ে চলা যায় না। তাই নিজের মনকে সবসময় মানিয়ে নিতে হবে, নিজের মনের আড়ালকে সরিয়ে গোটা বিশ্বের চরাচরে যে সুখের উপকরণ রয়েছে, অনেক সুখের উপকরণ আছে, তা থেকে তৃপ্তি গ্রহণ করতে হবে।
তাই সব কিছুর জন্য দরকার মনের সঙ্গে একরকম বোঝাপড়া। এই মনের যদি উদার হওয়া যায়, মন থেকে যদি সব কিছু মেনে নেওয়া যায়, তাহলে অনেকখানি সুখ পাওয়া যায়, এটাই কবি বলতে চেয়েছেন। তারপরে 4 নম্বর প্রশ্ন দেখো, মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। এই উক্তিটি বা এই পংক্তিটি আমরা বোঝাপড়া কবিতা থেকে পেয়েছি, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বোঝাপড়া কবিতা থেকে এটি গৃহীত হয়েছে। এখানে দেখো বলতে চেয়েছেন কবি, মানব জীবনে সুখ দুঃখ ভালো মন্দ সবই আছে, মিলেমিশে গেছে সব কিছু। কিন্তু যখন দুঃখ আসে বেশি, তখন মানুষ হয়তো ভাবে যে মরে গেলেই বোধহয় ভালো হতো। হ্যাঁ, কিন্তু মৃত্যু কামনাটা কিন্তু আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য বেঁচে থাকাটাই আমাদের উদ্দেশ্য। কারণ যখন মৃত্যু হঠাৎ এগিয়ে আসে, তখন কিন্তু মনে হয় বাঁচাটাই ভালো। মানুষ কিন্তু তখন বাঁচতেই চায়। বিপদ থেকে পরিত্রাণ পেয়ে মানুষ শেষ পর্যন্ত জীবনকেই চিরকালের জন্য প্রত্যাশা করে থাকে। রবীন্দ্রনাথ ঠাকুর জীবনের এই যে চিরন্তন বাণী, এই যে শাশ্বত বাণী, একেই এই কবিতার মধ্যে প্রকাশ করতে চেয়েছেন। আচ্ছা, আমরা আবার পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নটা জানো কি আছে, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। উদ্ধৃতিটির মধ্যে দিয়ে জীবনের কোন সত্য প্রকাশ পেয়েছে? উদ্ধৃতিটির মধ্যে দিয়ে মানুষের সংসার জীবনের যে আসক্তি, সংসার জীবনের যে আকাঙ্ক্ষা, আশা, সেগুলোর স্বরূপ ব্যক্ত করেছেন। এই যে সুমহান বিশ্ব, এর মধ্যে অনেক আনন্দের সমাহার ছড়িয়ে আছে। মানুষ নিজের স্বার্থ ত্যাগ করে যদি সেই গোটা বিশ্ব থেকে ক্ষুদ্র চা পাওয়ার গণ্ডি পেরিয়ে যদি গোটা বিশ্ব থেকে সুখের উপকরণগুলিকে গ্রহণ করতে পারে, তাহলে কিন্তু জীবন হয়ে উঠবে মহৎ, জীবনের এক বিস্তৃতি ঘটবে। তখন নিজের স্বার্থকে ত্যাগ করে যদি অন্য সব কিছুকে গ্রহণ করা যায়, তখন দেখা যায় যে এই বিশ্বভুবনটা কিন্তু অনেক বড়। সামান্য দুঃখ কি সামান্য যন্ত্রণা, সামান্য নিজের দুঃখ ব্যথা বেদনা নিয়ে কিন্তু এই বিশ্ব নয়। বিশ্বে অনেক সুখের উপকরণ আছে, অনেক আনন্দ আছে। সেই সকল কিছুকে গ্রহণ করতে হবে। সুখ দুঃখ হাসি কান্না সব কিছুই আমাদের জীবনে আসবে, আবার চলে যাবে। তাই বিশ্বভুবনের সমস্ত দিকে আমাদের দৃষ্টি দেওয়ার চেষ্টা করতে হবে। জীবনের এই যে বিপুল বিস্তৃতি, একেই কবি এখানে তুলে ধরতে চেয়েছেন। তাহলে মনের সঙ্গে, পরের প্রশ্নটা দেখো, কিভাবে মনের সঙ্গে বোঝাপড়া করতে হবে। দেখো, এই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই বোঝাপড়া কবিতাটি মাধ্যমে কবি মনের সঙ্গে বোঝাপড়ার কথাই বুঝিয়েছেন। কবিতাটির নামকরণও করেছেন বোঝাপড়া। আমাদের জীবনে মসৃণ একদম খুব মসৃণভাবে কিন্তু আমাদের গোটা জীবনটা কাটে না। আমাদের জীবনে ভালো মন্দ বহু রকমের ঘটনা আছে। মানুষ সুখ দুঃখ ভালো মন্দর বৈপরীত্যেই মানব জীবন হয়ে ওঠে পূর্ণ। এক্ষেত্রে কেউ তোমাকে বুঝতে পারবে, কেউ পারবে না, কেউ ফাঁকি দেবে, কেউ দেবে না, কেউ ভালোবাসবে, কেউ ভালোবাসবে না। কিন্তু এগুলো নিয়ে বসে থাকলে চলবে না। কখনো হয়তো মসৃণভাবেই যাচ্ছে এগিয়ে জীবন, হঠাৎ একটা আঘাত এলো, বিপদের এক ঘন ঘটা কালো মেঘ নেমে এলো, কিন্তু তাতে বিচলিত হলে চলবে না। পাঁজর কেঁপে উঠলেও সেখানে কোনো শঙ্কা পেয়ে ডুবে গেলে চলবে না। এই সকল ঘটনার মধ্যে দিয়ে সুখ দুঃখকে আঁকড়ে ধরে শক্ত করে মনকে শক্ত করে বোঝাতে হবে যে এসব জীবনেরই অঙ্গ, এগুলো নিয়েই জীবন সংগ্রামে বেঁচে থাকার জন্য সব বাধাকে অতিক্রম করে এগিয়ে যেতে হবে। মনকে সেইভাবেই তৈরি করতে হবে। জীবন সংগ্রামময়, ভালো মন্দের বিভিন্ন দ্বন্দ্বের মধ্যে দিয়েই জীবন এগিয়ে চলে। এইভাবে মনের সঙ্গে বোঝাপড়া করতে হবে। দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো। কবি কোন কার্যের কথা বলেছেন? এই কার্যটি শীঘ্র সার্থ হবে কেন? রবীন্দ্রনাথ ঠাকুর রচিত এই বোঝাপড়া কবিতায় কবি মনের সঙ্গে বোঝাপড়ার কথা বলেছেন। তিনি বলেছেন, বিধাতা কিছু নির্দিষ্ট ভবিতব্য নির্দেশ করে দেয়, সেটা সুখ দুঃখ যাই হোক, সেইটাকে স্বীকার করে নিতে পারলেই মনে হয় খুব ভালো হয়। সেইটা যত তাড়াতাড়ি সম্ভব জীবনের সেই কষ্ট সেই দুঃখ সব কিছুকে স্বীকার করে নিতে পারা যায়, ততটাই জীবনের পক্ষে মঙ্গল।
ব্যক্তি মানুষ শুধু একমাত্র সুখ নিয়েই তৈরি হয় না, বা দুঃখ নিয়েই তার জীবন কাটে না। না চাইলেও কিছু জীবনে কিছু ঘটনা ঘটে যায় যেগুলো মানুষের হাতে থাকে না। কিছু আমরা বলে থাকি, দেখবে যে কপালে লিখন এমনই, মানে কপালে বিধিলিপি, নিয়তি, ভাগ্য, এই সত্যটাকেও স্বীকার করে নিতে কবি বলেছেন। জীবনে দুর্ভোগ আসতেই পারে, কিন্তু ভবিতব্যকে মেনে নিয়ে মনের ভার হালকা করে দিলে তবেই জীবন এগিয়ে যাবে। না হলে জীবন হয়ে উঠবে ক্লান্ত, জীবন থেমে যাবে। সেই জন্যেই কবি বলেছেন যে যত তাড়াতাড়ি সম্ভব এই লিপির লিখনকে মেনে নেওয়াটাই শ্রেয়। তারপরে প্রশ্নে চলে যাই, কখন আঁধার ঘরে প্রদীপ জ্বালানো সম্ভব? এখানে দেখো কবি বলেছেন, মনের সঙ্গে একরকমই করে নে ভাই বোঝাপড়া, তাহার পরে আঁধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে রাখো, ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো। অর্থাৎ তিনি বলেছেন যে বোঝাপড়া কবিতায় যে বারবার তিনি বলতে চাইছেন যে মানুষের মনকে বুঝিয়ে নিতে হবে। মানুষের জীবনে আলো অন্ধকার দুটোই আসে। আলোটাকে মানুষ যেমন গ্রহণ করে, তেমনি অন্ধকারটাকেও মানুষকে গ্রহণ করে নিতে হবে। প্রদীপ অন্ধকার দূর করে। মানুষ যদি নিজের স্বার্থের গণ্ডি অতিক্রম করে একটু এগিয়ে যেতে পারে, তাহলেই সেই মানুষ আরও উন্নত উঠবে, তার জীবন আলোময় উঠবে। গোটা বিশ্বের যে সুখের উপকরণ ছড়িয়ে আছে, তার মধ্যে নিজেকে মিলিয়ে দিতে পারলেই মানুষ আনন্দিত হয়ে উঠবে, জীবন তার এগিয়ে যাবে। তখনই কিন্তু সেই মানুষের জীবনে প্রদীপ জ্বলে উঠবে, আঁধার ঘরে প্রদীপ জ্বলে উঠবে। স্বার্থের গণ্ডির মধ্যে যদি মানুষ বাঁধা পড়ে যায়, তাহলে কিন্তু তার জীবন অন্ধকারময় হয়ে উঠবে। এই কথাই কবি বোঝাতে চেয়েছেন। ভুলে যা ভাই ভুলে যা কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো। এই কবিতায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, মানুষকে জীবনের উদ্দেশ্যকে সিদ্ধ করতে হবে। জীবনে কে কতটা কাজ করলো, কে কতটা এগিয়ে চললো, এটাই কিন্তু জীবনের উদ্দেশ্য। চলতে চলতে কেউ মনে হয় কেউ বেশি পেলো, কেউ কম পেলো, কিন্তু সেটা কথা নয়। তাকে ভুলে যেতে হবে মানুষে কতটা তফাৎ হলো, সেটা ভুলে যেতে হবে। তা নিয়ে পড়ে থাকলে চলবে না। তুমি যদি জীবনে বিভেদ সৃষ্টি করে, তাহলে সেই বিভেদ কিন্তু তোমাকে পিছিয়ে দেবে। পারস্পরিক ভেদাভেদ দূর করতে হবে, তবেই নিজে এগিয়ে যাওয়া যাবে। বিশ্বের যে মানবতার মন্ত্র, সেই মন্ত্রে দীক্ষিত হতে হবে। জীবনে চলার পথে সঠিক ঠিকানা এইভাবেই খুঁজে পাওয়া যায়। এই কথাই কবি বলতে চেয়েছেন যে কার সঙ্গে কতটুকু তফাৎ হলো তা ভুলে গিয়ে, কে কী পেলো তা ভুলে গিয়ে নিজেকে এগিয়ে যেতে হবে, পারস্পরিক ভেদাভেদ ভুলে যেতে হবে। আচ্ছা, তারপরে প্রশ্নটা আমরা একটু আলোচনা করি। সেটা হচ্ছে, অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে। ঝঞ্ঝা কাটিয়ে আসা, ঝঞ্ঝা মানে কবি বারবারই একই কথাই বলছেন। প্রত্যেকটা প্রশ্নের উত্তরেই দেখো আমরা প্রায় সেই একই কথার আলোচনাই করছি। তবুও তোমাদের প্রত্যেকটা প্রশ্নকে একটু বলে দেওয়ার চেষ্টা করছি। যেমন হচ্ছে, দেখো মানুষের জীবনে অনেক প্রতিবন্ধকতা, অনেক বাধা আছে। জীবনের পথ তো মসৃণ নয়, একবারে ফুল বিছানো পথ হয় না। তাই প্রকৃতির বুকে যেমন দুর্যোগ ঝড় ঝঞ্ঝা হয়, তেমনি মানুষের জীবনেও অনেক চড়াই উতরাই, ঝড় ঝঞ্ঝা, দুঃখ, কান্না, হাসি, সব কিছু একটা মেলবন্ধন ঘটে। জীবন কিন্তু সংগ্রামময়। সেই সংগ্রাম করতে করতে এগিয়ে আসাটাই, বহু বাধা বিঘ্ন অতিক্রম করে জীবনের যে সুখের অনুভূতি, তাকে লাভ করাটাই কিন্তু আমাদের উদ্দেশ্য। বিপদের সম্মুখীন হলে মানুষ আরও বেশি দক্ষ হয়ে ওঠে। সেই বিপদকে জয় করে, সেই জীবন সংগ্রামে জয়ী হয়ে বেঁচে থাকার জন্য সে বাধাকে অতিক্রম করে যায়। সেই ঝঞ্ঝা কাটিয়ে আসা, বেঁচে থাকার বাধার ঝঞ্ঝা কাটিয়ে আসাকেই এখানে কবি বোঝাতে চেয়েছেন। আচ্ছা, আরেকটুখানি আমরা দেখো শেষের দিকে বইতে আছে, দেখো তোমাদের একটু আমি বলতে পারি কয়েকটা সমার্থক শব্দ আছে। হ্যাঁ, এগুলো একটু দেখে নাও তোমরা। বা হ্যাঁ, আগে সমার্থক শব্দটাই বলে দিই। 5 নম্বরের প্রশ্ন আছে, দেখো মনের 3টে করে সমার্থক শব্দ। মনের হচ্ছে অন্তর, দিল, হৃদয়। জখম, ক্ষত, আঘাত, আহত। ঝঞ্ঝা, ঝটিকা, ঝড়। বাত্তা মানেও কিন্তু ঝড়, বয় আকার, তয় জফলা আকার। ঝগড়া কী বলবো আমরা, দ্বন্দ্ব,
একে অপরের সঙ্গে কলহ, বিবাদ, ঝগড়া। সামান্য, খুব কম, তুচ্ছ, অল্প। শঙ্কা, ভয়, আশঙ্কা, আতঙ্ক। আকাশ, গগন, শূন্য, অম্বর। বেশ। আর বিপরীতার্থ শব্দ আছে 6 নম্বরে, দেখো আঁধার, এটা আলো। এটা দিয়ে একটি বাক্য রচনা করতে হবে, তোমরা আশা করি সেগুলো পারবে। সত্য, অসত্য, দোষ, গুণ, আকাশ, পাতাল, সুখ, দুঃখ। আর 4 নম্বর প্রশ্নটা একটু দেখবে তোমরা। এখানে আছে বইতে মুক্ত দল, রুদ্ধ দল চিহ্নিত করা। এখানে বোঝাপড়া শব্দে কটি দল আছে দেখো? বোঝা পড়া, 4টে দল আছে। মানে হচ্ছে এটা মুক্ত দল, ঝা এটাও মুক্ত দল, প মুক্ত দল, রা মুক্ত দল, 4টি মুক্ত দল। কতকটা, ক তক টা, তাহলে 3টে দল হচ্ছে। ক হচ্ছে মুক্ত দল, তক হচ্ছে রুদ্ধ দল, তক কয়ে হর্ষন্ত দেবে, আর টা হচ্ছে মুক্ত দল। সত্যেরে, সৎ এটা রুদ্ধ দল, তে মুক্ত দল, রে মুক্ত দল। পাঁজরগুলো, পা মুক্ত দল, জড় রুদ্ধ দল, গু মুক্ত দল, লো মুক্ত দল। বিশ্বভুবন, বিশ্বভুবন, বিষ আর বন এই দুটো হচ্ছে রুদ্ধ দল, আর শো তালবস্য আর ভয় হর্ষ ভূ এটা হচ্ছে মুক্ত দল। অশ্রু সাগর, রু সাগর, ওস আর গড় এই দুটো হচ্ছে রুদ্ধ দল, আর রু আর সা এটা হচ্ছে মুক্ত দল। ঠিক আছে, তাহলে মোটামুটি অনুশীলনী আমরা কিছু প্রশ্ন উত্তর এবং ব্যাকরণের দিকটা একটু আলোচনা করলাম। আজকের ভিডিও এখানেই থাক, তোমরা সব ভালো থেকো। পরে অন্যান্য কবিতার এই ভিডিওগুলো করার চেষ্টা করব, তোমরা দেখবে। আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে সকলে। ঠিক আছে।